আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় অর্থাৎ জ্যামিতিক আকৃতির গল্প, এই অধ্যায়ে আজকে পর্ব 2। আমি গত পর্বে তোমাদের বইয়ের 192 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। আজকে এই ভিডিওতে 193 পৃষ্ঠার একক কাজ থেকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। তো প্রিয় শিক্ষার্থীরা, 2024 সালে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, নমুনা প্রশ্ন, মানবন্টন দেওয়া হয়েছে, তোমরা যারা পাও নাই, আমি সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি। তোমরা সেখান থেকে সেই প্রশ্নগুলোর নমুনা সমাধান এবং সিলেবাসগুলো দেখে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, একক কাজে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা আগে পড়ে নিই। একই সেট স্কোয়ার ঘুরিয়ে খাতা 3টি ত্রিভুজ আঁকো। অর্থাৎ একই সেট স্কোয়ার ঘুরিয়ে খাতা 3টি ত্রিভুজ আঁকো, অর্থাৎ যেই স্কোয়ারের মতো একটি আমাদের ত্রিভুজ আছে, সেটি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে 3টি ত্রিভুজ আঁকতে বলা হয়েছে। তারপর প্রতিটি ভূমি ও উচ্চতা চিহ্নিত করো। তারপর যেই আমরা ত্রিভুজ আঁকবো সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তাদের ভূমি ও উচ্চতা চিহ্নিত করব। তারপর বলছে, এবার চলো স্কেল পেন্সিলের মাধ্যমে, অর্থাৎ এই যে একক কাজটি দিয়েছে, এই একক কাজটি এখন সমাধান এই যে নিচে তারা দিয়ে দিয়েছে, যে এবার চলো স্কেল পেন্সিলের মাধ্যমে খাতা ABC ত্রিভুজ একে ছবিতে দেখানো উপায়ে বিন্দুগুলো পর্যায়ক্রমে স্থান পরিবর্তন করে ত্রিভুজটি ভূমি ও উচ্চতা চিহ্নিত করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এগুলো সমাধান করব। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টি ত্রিভুজ আঁকা হয়েছে, ক খ গ। তো প্রথমে আমরা ABC ত্রিভুজ আঁকলাম, এই যে ABC, এইভাবে আমরা প্রথমে ABC ত্রিভুজ আঁকব। তারপর কি বলছে, যে পর্যায়ক্রমে বিন্দুগুলো পর্যায়ক্রমে স্থান পরিবর্তন করে ত্রিভুজটির ভূমি ও উচ্চতা চিহ্নিত করো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রথম ত্রিভুজটি আঁকলাম, অর্থাৎ ক নাম্বার চিত্র, এই ক নাম্বার চিত্রের ভূমি হচ্ছে গিয়ে আমাদের BC, আর উচ্চতা হচ্ছে আমাদের AD, এটাই নির্ণয় করতে হবে। তারপর এই যেখানে দিচ্ছে ডান দিকে একবার ঘোরানো হলো, অর্থাৎ আমরা এই যে প্রথম চিত্রটি পেয়েছি ABC, এই ABC আমরা কি করব, ডান দিকে ঘুরবো। অর্থাৎ এই যে চিত্র আছে, এই চিত্রকে আমরা এইভাবে ডান দিকে ঘুরিয়ে নিব। তাহলে যদি ডান দিকে ঘুরিয়ে নেই, তাহলে আমরা এই A এখানে আসবে, এই জায়গা এই A এখানে আসবে, এবং এই যে এই C এখানে চলে আসবে। তো আমরা যদি এটি ক নাম্বার যে ত্রিভুজ এটিকে ঘুরাই, অর্থাৎ ডান দিকে ঘুরাই, তাহলে আমরা পাবো ত্রিভুজটি হবে BAC। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এখানে এই খ নাম্বার চিত্রের ভূমি হচ্ছে AC, অর্থাৎ এটি হচ্ছে ভূমি, এবং উচ্চতা হচ্ছে BE, এটি হচ্ছে উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছ? তারপর বলছে যে ডান দিকে আরও একবার ঘুরানো হলো, অর্থাৎ এই যে খ নাম্বার চিত্র, এই খ নাম্বার চিত্রটিকে আরেকবার ডান দিকে ঘুরানোর কথা বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন এই খ নাম্বার চিত্রকে ডান দিকে আরেকবার ঘুরাই, তাহলে এই B আসবে এখানে, তারপর এই A আসবে এখানে, এবং এই C যাবে উপরে। তাহলে যদি আমরা এই গ নাম্বার চিত্র লক্ষ্য করি, তাহলে আমরা ভূমি পাবো AB, অর্থাৎ এই ঘ নাম্বার চিত্রের ভূমি হবে AB এবং উচ্চতা হবে CF। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছ? এইভাবে তোমরা এই একক কাজটি সমাধান করবে। তারপর নিচে এই যে ছক দিছে, এই ছকে বলা আছে চিত্র, এই কলামে চিত্র ক খ গ, অর্থাৎ এই যে ক চিত্র, খ চিত্র, গ চিত্র,
এখানে লিখব। তারপর ভূমি, অর্থাৎ এই যে ভূমিগুলো আমরা মেপে পেয়েছি, এই ভূমিগুলো আমরা এই কলামে লিখব। আর এখানে লিখব যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব দূরত্ব উচ্চতা, অর্থাৎ যে কোনো বিপরীত বাহুর লম্ব দূরত্ব উচ্চতা, এগুলো আমরা এই কলামে এখানে বসাবো। তো সেক্ষেত্রে আমি এখন তোমাদের এই ছকটি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা যদি লক্ষ্য করি ক নাম্বার চিত্র, তো ক নাম্বার চিত্রে আমরা যদি এখানে ভূমি খুঁজি তাহলে আমরা লিখতে পারি যে এই ক নাম্বার চিত্রে ভূমি হচ্ছে বিসি। এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি যে এগুলো হচ্ছে ভূমি, ভূমি নিচে থাকে, তাহলে আমাদের ক নাম্বার চিত্রে ভূমি হবে বিসি। আই হোপ সেক্ষেত্রে বুঝতে পেরেছ। তারপর এই যে খ নম্বর চিত্রে, তারপর খ নম্বর চিত্রে এই যে খ নম্বর চিত্রে ভূমি কি তোমরা অবশ্যই বলতে পারবে, এই যে সিএ, তাহলে এখানে লিখবে খ নম্বর চিত্রে ভূমি সিএ। তারপর গ নম্বর চিত্র, গ নম্বর চিত্রের ভূমি হচ্ছে এবি। এখন তোমরা সিম্পল খুব সহজেই বলে দিতে পারবে যে কোন চিত্রের ভূমি কি নাম। তাহলে যদি আমি এরকম একটি চিত্র আঁকি এইরকম, তাহলে বলতো এখানে আমি দিলাম জি, এখানে দিলাম এইচ, আর এখানে দিলাম আই, তাহলে এখানে ভূমি কি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও যে এখানের ভূমি কোনটি। আমি তারপর যে কলাম দিয়েছে যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব দূরত্ব উচ্চতা, এগুলো তোমরা কিভাবে করবে। তো এখানে লক্ষ্য করো যে ক নম্বর চিত্রে, সেই ক নম্বর চিত্রের এখানে লিখেছে শীর্ষবিন্দু এ হতে বিপরীত বাহু বা ভূমি বিসি, অর্থাৎ এই যে তোমরা লক্ষ্য করো এই ক নম্বর চিত্রের, তাহলে দেখতে পারবে এই এ নম্বর চিত্রের এই শীর্ষবিন্দু হচ্ছে এ, অর্থাৎ এটি উপরে আছে, যেটি উপরে থাকে সেটিকে আমরা শীর্ষবিন্দু বলবো। তারপর হচ্ছে যে বিপরীত বাহু বা ভূমি বিসি এর লম্ব দূরত্ব বা উচ্চতা এরই, অর্থাৎ এই এর বিপরীত বাহু হচ্ছে আমাদের বিসি বাহু। এই যে একটি দাগ দিয়েছে, এর বিপরীত বাহু সোজা নিচে, অর্থাৎ যে বাহুর সাথে লাগবে সেটি হচ্ছে বিপরীত বাহু। এবং এই বিসি এর লম্ব দূরত্ব বা উচ্চতা হচ্ছে এরই, অর্থাৎ এই যে বিসি বাহু এর লম্ব বা দূরত্ব বা উচ্চতা হচ্ছে এই এরই, অর্থাৎ কৃষিক্ষেত্রে এই যে এর শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি এবং এই বিসি এর লম্ব বা উচ্চতা হচ্ছে এডি। এইভাবে তোমরা সমাধান করবে। আইউ প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তারপর যে খ নম্বর চিত্রের ঠিক সেমভাবে যে খ নম্বর চিত্রের শীর্ষবিন্দু হচ্ছে গিয়ে বি এবং এর বি এর বিপরীত বাহু হচ্ছে এসি বা সিএ। এই বি যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু ঠিক নিচে যে বাহু থাকবে সেটি হচ্ছে বিপরীত বাহু, অর্থাৎ এই সি এ হচ্ছে বিপরীত বাহু। তাহলে এই সি এর এই লম্ব বা দূরত্ব হবে কি, সি এর যদি আমরা লম্ব বা দূরত্ব দেখি তাহলে পাবো এই যে ইবি বা বিই। তো আমি আবারও বলে দিচ্ছি যে ক নম্বর চিত্রের শীর্ষবিন্দু হচ্ছে বি, এই যে বি এবং এই শীর্ষবিন্দুর ঠিক নিচে সোজাসুজি যে বাহু থাকবে সেটি হবে বিপরীত বাহু এবং এই বিপরীত বাহু যে সোজা লম্ব বা উচ্চতা সেটি হবে এই যে এভাবে থাকবে যে বিই। আইওপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তারপর গ নম্বর চিত্রের যে শীর্ষবিন্দু সেটি ঠিক আগের ক এবং খ চিত্রের মতো নির্ণয় করবে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে সি হলো শীর্ষবিন্দু এবং ঠিক এর নিচে যে বাহু থাকবে অর্থাৎ এ বি, এটি হবে বিপরীত বাহু। আর এই বিপরীত বাহুর উচ্চতা বা দূরত্ব বা লম্ব সেটি হবে সিএফ। তো এই যে এখানে লিখেছে যে শীর্ষবিন্দু সি হতে বিপরীত বাহু এ বি এর লম্ব দূরত্ব উচ্চতা সিএফ। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো তারপর কি লেখা আছে, আর তোমাদের একটি কথা জানিয়ে দিই যে তোমাদের যে বার্ষিক পরীক্ষা 2024-এর নমুনা প্রশ্ন দেওয়া আছে সেটির সমাধান আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে, তোমরা সেগুলো দেখে আসতে পারো এবং এই নমুনা প্রশ্নের আলোকে আমাদের চ্যানেলে তোমাদের
সাজেশন দেওয়া হবে প্রতিটি বিষয়ের। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর এখানে দিয়েছে সূক্ষ্মকোণ ত্রিভুজের 3টি উচ্চতা। তো এখানে প্রশ্ন হচ্ছে সূক্ষ্মকোণ কাকে বলে। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি যে সূক্ষ্মকোণ, স্থলকোণ, রেখা, তারপর বৃত্ত কীভাবে বা কাকে বলে সেটা আমরা পূর্বের ভিডিওতে দেখেছি। তো এখন এখানে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণ বলতে আমরা জানি যে 90 ডিগ্রি এর ছোট কোণ, অর্থাৎ এই হচ্ছে 90 ডিগ্রি এবং এই যে ছোট কোণ এটি হচ্ছে সূক্ষ্মকোণ, এটি হবে আমাদের সূক্ষ্মকোণ। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। আর যদি এই 90 ডিগ্রি এর চেয়ে একটু বড় হয়, যে এই চিহ্ন, সেটি হবে আমাদের স্থলকোণ। আর ছোট কোণ যদি এইভাবে হয়, অর্থাৎ 90 ডিগ্রি ছোট, সেটিকে আমরা বলি সূক্ষ্মকোণ। শিক্ষার্থীরা, তোমরা সূক্ষ্মকোণ কি বুঝতে পেরেছো। তো এখানে বলছে যে সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি উচ্চতা। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি, এই যে চিত্র দিচ্ছে এটি একটি সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি ছোট। এই যদি হতো তা এটি হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এই 90 ডিগ্রি এর ছোট হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এখানে বলছে কি 3টি উচ্চতা, অর্থাৎ এই যে তোমরা দাগ দেখতে পাচ্ছ, লাল যে চিহ্নের দাগ, এইগুলো হচ্ছে এই উচ্চতা। তো এখানে কি বলছে, চিত্রে ত্রিভুজ এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং এডি, বিই ও সিএফ 3টি উচ্চতা। তো এই যে ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি উচ্চতা এখানে দেওয়া হয়েছে এই দাগ দিয়ে। যে এই যে হচ্ছে প্রথম এডি একটি উচ্চতা, এবং তারপর এই যে এখান থেকে বিই আরেকটি উচ্চতা, এবং এখান থেকে সিএফ, এই হলো 3টি উচ্চতা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো। তো তারপর এখানে বলা আছে সমকোণী ত্রিভুজের উচ্চতা। সমকোণী ত্রিভুজের উচ্চতা, তো এখানে কি বলা আছে, চিত্রে ত্রিভুজ এ বি ডি, অর্থাৎ এই যে এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি, এ সি ডি দুটি সমকোণী ত্রিভুজ, এবং এডি উভয় ত্রিভুজের একটি উচ্চতা। অর্থাৎ এই যে এডি, এডি হচ্ছে উভয় ত্রিভুজের একটি উচ্চতা। কাগজ ভাঁজ করে অন্য উচ্চতাগুলো দেখাও। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এই যে একটি ত্রিভুজ এ বি সি, এ বি অর্থাৎ দুটি ত্রিভুজ, এখানে এ ডি বি একটি ত্রিভুজ এবং এ সি ডি আরেকটি ত্রিভুজ। এই দুটি ত্রিভুজের যে উচ্চতা, সেই উচ্চতা হচ্ছে এডি, এই কথা এখানে বলা হয়েছে। তো এখন এই যে উচ্চতাগুলো, এগুলো কাগজ ভাঁজ করে আমরা দেখাবো। তো এই যে এখানে পাশে চিত্র তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, এই যে দাগ বরাবর দিয়েছে, এই দাগ বরাবর আমরা সেটিকে ভাঁজ করব। ভাঁজ করলে তোমরা দেখতে পাবে এই যে সি কোণ এ বি কোণ মিলে গেছে, অর্থাৎ এইভাবে গিয়ে মিলে গেছে। তো এখন আমরা এর সমাধানটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে এই সমাধান দেওয়া আছে, যে 1 নাম্বার লিখবো আমরা, এবিসি ত্রিভুজকে বাম দিকে একবার ঘুরিয়ে নিচের মতো সি এ বি, অর্থাৎ এই যে আমরা যদি এই এ বি সি কে ত্রিভুজ ঘুরাই, তাহলে আমরা পাবো এখন এ, অর্থাৎ সি এ বি ত্রিভুজটি আঁকি এবং এই বরাবর কাগজ ভাঁজ করি। অর্থাৎ এই যে এই বরাবর কাগজটিকে ভাঁজ করি। তারপর এই যে দেখতে পাচ্ছ, এটিকে যদি আমরা ঘুরাই, তাহলে এখানে এই যদি বাদ করি, তাহলে আমরা পাবো এই যে সি আর এই বি কোণ এ কোণ মিলে যাবে, তাহলে আমরা পাবো সি এ বি, এবং এই দুটি ত্রিভুজের এই উচ্চতা হবে সিই। তারপর এখানে লিখেছে চিত্রে এ সিই, অর্থাৎ এই যে এ সিই ও বিসিই দুটি সমকোণী ত্রিভুজ, যেখানে ভূমি এবি, অর্থাৎ এই যে আমরা এখানে দুটি ত্রিভুজ পেলাম, যে একটা হচ্ছে এ সিই এবং আরেকটি হচ্ছে বিসিই। এই দুটি হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং এদের ভূমি হচ্ছে এবি এবং ই কোণ। এই যে ই কোণ, এই ই কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এভাবে যদি আমরা মেপি আর এভাবে যদি আমরা মাপি, তাহলে এটিকে পাবো 90 ডিগ্রি কোণ। তাহলে বলছে এখানে, সুতরাং
সিই উভয় ত্রিভুজের একটি উচ্চতা, অর্থাৎ এই যে দুটি ত্রিভুজ আমরা পেলাম, এই দুটি ত্রিভুজের উচ্চতা হচ্ছে এই। তারপর লিখেছে, তারপর 2 নাম্বার, আবার সিএবি ত্রিভুজটিকে বাম দিকে একবার ঘুরিয়ে নিচের মতো বিসিএ ত্রিভুজটি আঁকো এবং বিএফ বরাবর কাগজ ভাঁজ করো। অর্থাৎ আরেকটি চিত্র এখানে দিয়েছি, যে চিত্রটির নাম হচ্ছে সিএবি। এটিকে যদি আমরা মাঝ বরাবর ভাঁজ করি তাহলে আমরা এখানে পাবো বিসিএ ত্রিভুজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানেও ঠিক সেমভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে দুটি ত্রিভুজ, এটি হচ্ছে বিসিএফ আর একটি হচ্ছে বিএএফ। এই দুটি সমকোণী ত্রিভুজের উচ্চতা হচ্ছে বিএফ এবং এই ভূমি হচ্ছে সিএ, এবং এই এফ কোণ হচ্ছে 90 ডিগ্রি। আইএপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? তাই আমরা এখানে লিখে দিব যে চিত্রে সিবিএফ ও এবিএফ দুটি সমকোণী ত্রিভুজ, যেখানে ভূমি সিএ এবং এফ কোণ সমান 90 ডিগ্রি, সুতরাং বিএফ উভয় ত্রিভুজের একটি উচ্চতা, এই কথাটি লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তারপর এখানে বলা আছে স্থলকোণী ত্রিভুজের উচ্চতা। চিত্রে কোণ এবিডি স্থলকোণী ত্রিভুজ ও কোণ এসিডি স্থলকোণী ত্রিভুজ। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা কোণ এ বি ডি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এবং এ সি ডি এটি হচ্ছে স্থলকোণী ত্রিভুজ। অর্থাৎ আমরা তোমাদের পূর্বেই দেখিয়ে দিয়েছি যে সূক্ষ্মকোণী হবে 90 ডিগ্রি ছোট, অর্থাৎ এইভাবে এখান থেকে এইভাবে যাবে, এবং স্থলকোণী এখান থেকে আমি কালার চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি যে এই বরাবর থেকে এইভাবে যাবে, অর্থাৎ এই 90 ডিগ্রি, যে এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি এর থেকে ছোট হবে সূক্ষ্মকোণী এবং এর থেকে বড় হবে স্থলকোণী। তাই এই যে এখানে বলছে যে এ বিডি, এ বি ডি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ এই যে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি থেকে ছোট। তারপর বলছে এ সি ডি স্থলকোণী ত্রিভুজ, অর্থাৎ এ সি ডি, এই যে এসিডি এটি হচ্ছে স্থলকোণী, এইভাবে গেছে, এটি হচ্ছে স্থলকোণী ত্রিভুজ। তাহলে এই উভয় ত্রিভুজের একটি উচ্চতা, অর্থাৎ এই যে সূক্ষ্মকোণ এবং স্থলকোণী ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের উচ্চতা হচ্ছে এ ই, অর্থাৎ এই যে এ ই। কাগজ ভাঁজ করে অন্য উচ্চতাগুলো দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই সমাধানটি দেখিয়ে দিচ্ছি। আই হোপ শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের বলে দিচ্ছি যে তো তোমরা 1 নম্বরে লিখবে এবিসি ত্রিভুজটিকে বাম দিকে একবার ঘুরিয়ে নিচের মতো সিএবি ত্রিভুজটিকে আঁকি এবং সিই বরাবর কাগজ ভাঁজ করি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এই যে এ বি সি এই ত্রিভুজ বাম দিকে একবার ঘুরিয়ে, তো বাম দিকে যদি একবার ঘোরাই তাহলে আমরা পাবো এই যে এ সি এ বি এই ত্রিভুজটি পাবো। এখন বলছে যে এই ত্রিভুজের যে এ সিই বরাবর কাগজ ভাঁজ করি, অর্থাৎ এই যে সিই, এই সিই বরাবর ভাঁজ করব। তাহলে এটিকে ভাঁজ করলে আমরা কি পাবো? তাহলে এই যে তোমরা লক্ষ্য করো, ভাঁজ করি তাহলে সি এ বি। তো আইওপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? তারপর এখানে নিচে বলা আছে চিত্রে ত্রিভুজ সি ডি এ সূক্ষ্মকোণী ত্রিভুজ, যেখানে কোণ সি ডি এ এবং এখানে বলছে যে 90 ডিগ্রি, অর্থাৎ সি ডি এ, এই যে সি ডি এ এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তো তারপর বলছে যে এবং ত্রিভুজ সিডিবি স্থলকোণী ত্রিভুজ, অর্থাৎ আমি তোমাদের দেখিয়েছি যে এইভাবে এই যে চিত্র তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে এখানে এই সি, এই ডি এবং বি, এই যে কোণটি এখানে এই কোণটি হচ্ছে স্থলকোণী ত্রিভুজ, অর্থাৎ এই 90 ডিগ্রি এর থেকে একটু বড়, যার কারণে এই কোণটি হচ্ছে স্থলকোণী ত্রিভুজ। আইওপি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ?
তারপর বলা আছে যে উভয় ত্রিভুজের উচ্চতা সিই, অর্থাৎ এই যে স্থলকোণী এবং এই শুক্রকোণী দুটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের উচ্চতা হচ্ছে এ ই, এইখানে বলা আছে। তারপর 2 নম্বরে বলছে আবার সিএবি ত্রিভুজটিকে বাম দিকে একবার ঘুরিয়ে নিচের মতো বিসিএ, এই ত্রিভুজটিকে যদি আমরা আবার ঘুরাই তাহলে আমরা পাবো সি বিসিএ বিসিএ ত্রিভুজটি আঁকি এবং সিই বরাবর কাগজ ভাঁজ করব। এই যে সিই বরাবর, এই সি বরাবর কাগজ ভাঁজ করব। তো তারপর বলা আছে, তো তারপর কি বলছে যে চিত্রে বিডিসি স্থলকোণী ত্রিভুজ যেখানে বিডিসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই যে বি এবং সি ডি এটি হচ্ছে 90 ডিগ্রি এর থেকে ছোট। এই কথা বলা আছে যে এই চিহ্ন মানে এটি হচ্ছে বড়, অর্থাৎ 90 ডিগ্রি বড়, এবং এই 90 ডিগ্রি ছোট মানে এই কোণটি, অর্থাৎ ডি কোণটি, এই যে এই ডি কোণটি হচ্ছে 90 ডিগ্রি ছোট। তাই এখানে লিখেছে যে কোণ বিডিসি এগুলো গ্রেটার দেন 90 ডিগ্রি, এবং ত্রিভুজ বিডিএ স্থলকোণী ত্রিভুজ যেখানে বিডিএ লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ এই 90 ডিগ্রি এর থেকে বড়। আমরা জানি যে স্থলকোণী ত্রিভুজটি হয় 90 ডিগ্রি এর চেয়ে বড় এবং শুক্রকোণী ত্রিভুজটি হয় 90 ডিগ্রি এর থেকে ছোট। তাই এখানে দিয়েছে যে ত্রিভুজ বিডিএ লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ এই যে দুটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের উচ্চতা হচ্ছে এ সিই, উভয় ত্রিভুজের উচ্চতা। আই হোপ শিক্ষার্থীরা তোমাদের ভালো করে বুঝাতে পেরেছি। তো তারপর এখানে বলা আছে ত্রিভুজের মধ্যমা নির্ণয় করো, অর্থাৎ এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে এই যে মধ্যমা, এই মধ্যমা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে নিচে লেখা আছে যে সবুজ রঙের সরলরেখা অংশটি ত্রিভুজের একটি শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ গড়ায়, অর্থাৎ এই যে সবুজ এখানে দাগ দিয়েছে, এই ত্রিভুজটি হলো শীর্ষ, বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ গড়ায়, অর্থাৎ এটি হচ্ছে শীর্ষবিন্দু এবং এটির এই যে সংযোগ মধ্যবিন্দু সেটি হচ্ছে এটি মধ্যমা, এই জন্য একে ত্রিভুজের মধ্যমা বলবো। তখন আমি এই সমাধানটি দেখিয়ে দিচ্ছি। ছয় যে প্রিয় শিক্ষার্থীরা এখানে দুটি ত্রিভুজ আঁকবে। তো প্রথমে এই যে আমি এঁকছি এ বি সি ত্রিভুজ, এবং এখানে এই যে বি সি এ ত্রিভুজ। তো এখানে তোমরা লিখবে যে ত্রিভুজের অপর দুটি শীর্ষ বিসি, অর্থাৎ শীর্ষ বলতে যে উপরে যেটি থাকে সেটিকেই শীর্ষবিন্দু বলা হয়। বিসি থেকে যথাক্রমে বিএফ এবং সিই, এই যে বিএফ এবং সিই, এই যে সিই, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে বিএফ এবং এই যে সিই সরলরেখার বিপরীত বাহু এসি ও এবি, অর্থাৎ এই যে বিএফ, এই বিএফ এর সরলরেখা যদি হয় তাহলে এটি, অর্থাৎ সরলরেখার যে বিপরীত বাহু সেটি হবে এসি, অর্থাৎ এর সোজাসুজি নিচে যেই বাহু লাগবে সেটি হচ্ছে বিপরীত বাহু, এবং এই যে সিই, এই সিইর বিপরীত বাহু হচ্ছে এবি, এর মধ্যবিন্দু ই ও এফ, অর্থাৎ এই যে আমরা এভাবে দাগ দিয়েছি, এই দাগ এসেছে আমাদের এই এসি বিপরীত বাহু, এবং এটির নাম দিয়েছি আমরা এফ বিন্দু, এবং এই যে সি শীর্ষবিন্দু, এই সি শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে এবি বাহু, এবং এই এবি বাহু যেখানে মিলিত হয়েছে সেটি হচ্ছে মধ্যমা, এবং এখানে একটির নাম দিয়েছি আমরা ই, অর্থাৎ এই এফ এবং ই সংযোগ ঘটিয়েছে, তাই এরা ত্রিভুজের আরও দুটি মধ্যমা। সুতরাং ত্রিভুজের মধ্যমা তিনটি, অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি এই যে ই এবং এফ এগুলো হলো ত্রিভুজের মধ্যমা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো তারপর প্রিয় শিক্ষার্থীরা এখানে বলা আছে বিভিন্ন আকৃতির বস্তু খুঁজি। আমাদের চারপাশে নানা আকৃতির বস্তু আছে,
সবগুলো বস্তু দেখতে একরকম নয়, তাদের বৈশিষ্ট্যগুলিও ভিন্ন ভিন্ন। অর্থাৎ এখানে বলছে যে আমাদের চারপাশে যে বিভিন্ন আকৃতির যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলো দেখতে ভিন্ন রকম। তারপর বলছে আজ আমরা নানা রকম বস্তু আকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানব এবং তাদের মধ্যে মিল অমিল খুঁজে বের করব। তো দেখি এখানে নিচে কি দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন শিক্ষক এবং এখানে দুজন ছাত্র একজন ছাত্রী এখানে আছে। তো এখানে শ্রেণীকক্ষের ভিতরে আমাদের তোমাদের চারপাশে কি কি বস্তু আছে এখানে বলছে। তো শ্রেণীকক্ষের ভিতরে তোমাদের চারপাশে কি কি বস্তু আছে, তো এখানে আমরা এই যে তারপর বলেছে যে বস্তুগুলোর আকৃতি কি রকম। এই শিক্ষক বলছে, এই শিক্ষক এই ছাত্রদেরকে বলছে যে তোমাদের শ্রেণীকক্ষের ভিতরে চারপাশে কি কি বস্তু আছে এবং বস্তুগুলো আকৃতি কি রকম। তো তো তারা উত্তর দিল, এই যে এই ছাত্রটি উত্তর দিল যে বই আছে, আর ইনি বলছেন যে টিফিন বক্স আছে। তো এই যে বই, এই বই আকৃতি কি রকম এবং এই যে টিফিন বক্স, এই টিফিন বক্সটির আকৃতি কি রকম সেটি স্যার তাদের প্রশ্ন করছে। তো তারা উত্তর দিবে যে এই যে বই, বই হচ্ছে আমাদের একটি ঘনবস্তুর মতো, অর্থাৎ এইভাবে থাকে বই। আর এই যে টিফিন বক্স, টিফিন বক্সটিও ঘনবস্তুর মতো। আমরা যদি এই লক্ষ্য করি, এই যে এখানে একটি বেলন, তো এটি ঘনবস্তু, তারপর ত্রিভুজ আকৃতি এবং গোলাকৃতির একটি বস্তু দেখতে পাচ্ছি। তো এটি আমাদের এটি হচ্ছে একটি সমান্তরতা সমতল ভাবে দেওয়া আছে। তো তারপর নিচে কি বলা আছে যে তোমাদের শ্রেণীকক্ষের ভিতরে যে বিভিন্ন আকৃতির বস্তু রয়েছে তা খুঁজে বের করো। এই বস্তুগুলো আকৃতির ভিন্নতার কারণ চিন্তা করো। অর্থাৎ যে বিভিন্ন আমরা বই, টিফিন বক্স পেয়েছি, এইগুলোর যে ভিন্নতা সেটি চিন্তা করতে বলা হয়েছে। এই বস্তুগুলো তলের সংখ্যার মধ্যে যে কোনো ভিন্নতা আছে কি, অর্থাৎ এই যে তল, এটি তলের মধ্যে কোনো ভিন্নতা আছে কি। এই যে এখানে সব একটি সমানভাবে রেখে দেওয়া আছে। তো চারপাশে এই বস্তুগুলো বাহুর সংখ্যা কি ভিন্ন ভিন্ন, অর্থাৎ এই যে চিত্রগুলো এখানে, এই যে চিত্র এখানে বাহুগুলো কি ভিন্ন ভিন্ন প্রশ্ন করেছে। তো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এদের কোণ, বাহু এবং তল চিহ্নিত করার চেষ্টা করো। অর্থাৎ এই যে চিত্র, এগুলোর বাহু, কোণ এবং তল চিহ্নিত করার চেষ্টা করো। তারপর এখানে বলছে চলো আমরা পরে ছবিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং শখটি পূরণ করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা যেই বস্তুগুলো পেয়েছি অর্থাৎ শ্রেণীকক্ষে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবি, বই, তারপর একটি এখানে যে সলইকাঠি, তারপর এখানে একটি গোলাকৃতির একটি জিনিস, এখানে একটি বক্স, তারপর এখানে একটি ফুটবল দেওয়া আছে। তো এগুলোর আমরা আলোচনা করব। তো প্রথমে এগুলোর আমরা এখানে নাম লিখব, তারপর এখানে বৈশিষ্ট্য লিখব। বৈশিষ্ট্যের মধ্যে এগুলো বাহু, কোণ এবং তল এখানে লিখব। তারপর এইগুলো আমি লিখব এই যে এগুলোর এই যে বই, বই অন্যান্য বৈশিষ্ট্য যদি থাকে তাহলে এখানে লিখব, এবং জ্যামিতি আকৃতির নাম, অর্থাৎ এই বইগুলো দেখতে কোন জ্যামিতি আকৃতির মতো সেটি এখানে লিখব। তো এইভাবে প্রতিটির আমরা এই যে বৈশিষ্ট্য, তারপর কোন, এগুলো আমি এখানে লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই সবটির সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যদি আমরা লক্ষ্য করি যে বইটি প্রথমে দেওয়া আছে, যে বইটি, সেই বইটি আমরা এখানে নাম লিখব। আমরা জানি যে সেটি হচ্ছে বই। তো এখানে বৈশিষ্ট্যর তিনটি কলাম আছে, যে বাহু, কোণ এবং তল। আমরা জানি যে একটি বই, যে এখানে একটু দেখা যাচ্ছেন যে এইভাবে যে একটি বই থাকে, আমি ঠিক আঁকতে পারছি না, যে এইভাবে একটি বই থাকে। তো এই বইটির এখানে বাহু, অর্থাৎ এই যে একটি বাহু, দুইটি বাহু, আমি কালার চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। একটি বাহু, দুইটি বাহু, তিনটি, চারটি। তারপরে যদি আমি এই বইটি উল্টাই তাহলে আবার চারটি বাহু পাবো, চারটি চারটি আটটি, এবং এর যে সাইড আছে অর্থাৎ এই যে সাইড, এই সাইডকে আরও এখানে চারটি, অর্থাৎ এই যে একটি, দুইটি, তিনটি, চারটি, আরও চারটি পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা,
আমরা প্রথমে উপরে পেলাম 4, তারপরে তলে পেলাম 4 এবং এর সাইডে পেলাম 4, অর্থাৎ 4 4 4 সমান 12টি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এই বইটির বাহু হবে 12টি। যদি এই বইটির বাহু 12টি হয় তাহলে এর কোণ হবে ডাবল, অর্থাৎ 24টি। অর্থাৎ এই যে বই, এই বই প্রতিটি কোণা, আমি আবার চিত্রটি এঁকে নেই। এই যে আমি এঁকে নিলাম এর যে এই কোণগুলো, এই যে এই একটা কোণ, এই একটা কোণ, এইভাবে যদি আমরা কোণগুলো মাপি তাহলে আমরা পাবো 24টি। তো এখানে যদি 4টি হয় তাহলে এখানে আরো 4টি, এখানে আরো 4টি, অর্থাৎ এইভাবে আমাদের 24টি কোণ হবে। অর্থাৎ যে বাহুগুলো থাকবে সেই ডাবল থাকবে কোণগুলো। তাহলে যদি বাহু 12 হয় তাহলে এর কোণ হবে 24টি। তারপর এর তল, অর্থাৎ বাহু যদি 12টি হয় সেটিকে আমরা 2 দিয়ে ভাগ করলে সেটি তল পাবো। অর্থাৎ এই যে বই সেটির তল হবে 6টা। অর্থাৎ আমরা দেখে দিই আবার চিত্রটি এঁকে। অর্থাৎ এই যে লক্ষ্য করো, এটি হচ্ছে একটি এবং নিচের 2টি, 3টি, 4টি, 5টি, এই সামনে দিয়ে একটি 6টি। তো এই 6টি হবে বইয়ের তল। আইএপি শিক্ষার্থীরা তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি। তারপর এই যে বই, এই বইয়ের অন্যান্য বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আমরা এই কলামে লিখব। তাহলে এটি যে অন্যান্য বৈশিষ্ট্য, প্রতিটি তল আয়তাকার। অর্থাৎ এই যে বই, এই বইটি প্রতিটি তল হচ্ছে আমাদের আয়তাকার। তাহলে লিখবো এখানে জ্যামিতিক আকৃতির নাম। অর্থাৎ এই বইটি কোন জ্যামিতিক আকৃতির মতো লাগছে? আয়তাকৃতির ঘনবস্তু। আইপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তারপর এইভাবে প্রতিটি চিত্রের আমরা বৈশিষ্ট্য, তারপর অন্যান্য বৈশিষ্ট্য, জ্যামিতিক আকৃতির নাম এভাবে লিখব। তো তারপর শিক্ষার্থীরা আমরা যদি লক্ষ্য করি দিয়াশলাই, ঠিক এটি বইয়ের মতোই দেখতে। তাহলে এটির যেই নাম সেটি হবে দিয়াশলাই বক্স এবং সেটির বাহু 12টি এবং কোণ হবে 24টি এবং এর তল হবে 6টি। আর এর অন্যান্য বৈশিষ্ট্য, প্রতিটি তল আয়তাকার এবং জ্যামিতিক আকৃতির নাম হবে আয়তাকৃতির ঘনবস্তু। আইএপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তারপর আমরা এখানে একটি বোতল ক্যান দেখতে পাচ্ছি, এটি গোল আকৃতি। তো এটির নাম হচ্ছে ক্যান এবং এর যে বৈশিষ্ট্য, অর্থাৎ যে বাহু, কোণ এবং যে তল, এটিকে যদি আমরা লক্ষ্য করি, এই যে গোল আকৃতি, এটির কোনো বাহু নেই বা কোনো কোণও নেই। তাহলে আমরা এখানে নেই অথবা শূন্য বসিয়ে দিতে পারি। এবং এর তল এখানে হবে 3টি। তো এখানে 2টি সমতল ও একটি বক্রতল। অর্থাৎ 2টি সমতল বলতে এই যে আমরা একটি গোলাকৃতি আঁকি এইভাবে, তো এই হলো একটি এবং এই হলো একটি, 2টি। আরেকটি হলো এই যে আমরা একটি গোল দিয়েছি, এইটি হবে 3টি। এই হলো এই যে ক্যান, এই ক্যানের 3টি তল। অর্থাৎ এই 2টি হচ্ছে সমতল এবং একটি হচ্ছে বক্রতল। অর্থাৎ এইভাবে পেঁচাইয়ে থাকে, তাই এটিকে আমরা বক্রতল বলবো। এবং এর অন্যান্য বৈশিষ্ট্য হবে সমতলগুলো বৃত্তাকার এবং বক্রতলটি ফাঁসা ও সিলিন্ডারের নেয়া। অর্থাৎ সিলিন্ডার যেভাবে থাকে আমাদের গোল বক্রের মতো, অর্থাৎ এটি হচ্ছে বক্ররেখা, তাই এটিকে আমরা একটি বলবো বক্রতল এবং 2টি হবে সমতল। এবং এর জ্যামিতিক আকৃতি হবে বেলন বা সিলিন্ডার। তো আইএপি শিক্ষার্থীরা তোমাদের বোঝাতে পেরেছি। তো তারপর বলা আছে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বক্স দেওয়া আছে, এই যে বক্স। তাহলে এই বক্সটি সেম আমাদের বইয়ের মতোই লাগছে। তো বই যেহেতু এটির বাহু 12টি, তাই এই বক্সের বাহু হবে 12টি। এবং এর যে বক্স এইভাবে, এখানে আমি দেখাই তোমাদের চিত্র এঁকে, এই বইয়ের মতো ঠিক সেম বইয়ের মতোই। তো এই যে 1টি 2টি 3টি 4টি প্রথম, তাহলে যে এটিকে উল্টাই তাহলে আরও 4টি পাবে, 1টি 2টি 3টি 4টি, 8টি। এবং এই যে 1টি 2টি 3টি 4টি, এই হবে কি আমাদের মোট 12টি বাহু। এবং আমি তোমাদের বলেছি যে বাহু যদি 12টি হয় তাহলে এর কোণ হবে ডাবল, অর্থাৎ বাহুর
কে আমরা 2 দিয়ে গুণ করলে তার কোণগুলো পেয়ে যাব। তাহলে আমরা 12কে যদি 2 গুণ দিই তাহলে আমরা কোণ পাবো 24টি। এবং যদি এর তল নির্ণয় করা অর্থাৎ সমতল, তাহলে এই যে বাহু, এই বাহুকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে গুণ দিলে পাবো আমরা কোণ, এবং 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো সমতল অর্থাৎ তল। তারপর এর অন্যান্য বৈশিষ্ট্য লিখবো আমরা। প্রতিটি তল আয়তাকার এবং আকৃতি ঘনবস্তু, অর্থাৎ এই যে বক্স, এটি হচ্ছে ঘনবস্তু। ঘনবস্তু আমরা কোনটিকে বলি? যে ঘনবস্তু সেটি যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এই 3টি আছে। আমি আবার রিপিট করছি, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, এই 3টি যার আছে সেটিকে আমরা ঘনবস্তু বলতে পারি। তাহলে যদি আমরা লক্ষ্য করি, এই যে একটি আমরা বক্স আঁকলাম, এটির যদি লক্ষ্য করি তাহলে আমরা এই যে এটির যে দৈর্ঘ্য আছে, এটি হচ্ছে এটির দৈর্ঘ্য, এটির দৈর্ঘ্য, আর এই যে হচ্ছে এটির প্রস্থ, এবং উচ্চতা হচ্ছে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে উচ্চতা। তাহলে সেক্ষেত্রে আমরা ঘনবস্তু কাকে বলবো? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টি আছে, সেটিকে আমরা ঘনবস্তু বলতে পারি। তো আইএফপি শিক্ষার্থীরা তোমাদের ভালো করে বুঝাতে পারছি। তারপর এখানে একটি ফুটবল দেখতে পাচ্ছি। তো এই ফুটবলটি একটি গোল বৃত্তাকারের মতো। তো এটি যদি গোল বৃত্তাকারের মতো হয় তাহলে আমরা এর যে বাহু, সে বাহু নেই অর্থাৎ শূন্য। তারপরে যে কোণগুলো, এই কোণগুলো কি আছে? নাই। বাহু যেহেতু নাই, সে কোনো থাকবে না, তাই এটি শূন্য বসিব। তারপর এর যে তল, এই তল আমরা নির্ণয় করবো কিভাবে? যে এই যে ফুটবল, এটি কোনো তল, অর্থাৎ এই যে এখানে এই যে হচ্ছে তল, তাহলে এই ফুটবলের তল হচ্ছে একটি, এবং সেটি হবে বক্রতল। অর্থাৎ বক্রতল বলতে এইভাবে গোল করে তাকানো, এইভাবে গোল, সেটি হবে বক্রতল। আইএফপি শিক্ষার্থীরা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো তারপর কি বলেছে এখানে? যে যার বৈশিষ্ট্য থাকলে, তো তার বৈশিষ্ট্য হলো বৃত্তাকার, বক্র। অর্থাৎ এই যে ফুটবল, এটি হচ্ছে একটি বৃত্তাকারের মতো, এই যে তল, সেটি হবে বক্রতল, এবং এর যে জ্যামিতিক আকৃতি সেটি হবে গোলক। গোলক বলতে এই যে গোল, এই গোলকেই বোঝানো হয়েছে। তাই শিক্ষিতরা বুঝতে পেরেছ। আমি আবার তোমাদের এই যে এই সবটি আবার তোমাদের রিপিট করছি। তো প্রথমে আমরা এই বইটির ছবিটির নাম হচ্ছে বই, এবং বাহু হচ্ছে 12, কোণ হচ্ছে 24, এবং তল হচ্ছে 6টি, এবং বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি তল আয়তাকার, এবং জ্যামিতিক আকৃতির নাম হবে আয়তাকৃতির ঘনবস্তু। তারপর এই যে ছবিটি, এই ছবিটির নাম হচ্ছে দিয়াশলই বক্স, এবং বাহু হবে 12টি, কোণ হবে 24টি, এবং তল হবে 6টি। অন্যান্য বৈশিষ্ট্য থাকে, প্রতিটি তল আয়তাকার, এবং জ্যামিতিক আকৃতির নাম হবে আয়তাকৃতির ঘনবস্তু। তারপর এই যে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি এখানে, কেন। এই কেনের যেহেতু কোনো এই যে এটি গোল আকৃতি, তাই এটি একটি বাহু হবে না 0, 0, তারপর এটি কোণ হবে 0, এবং 3টি তল থাকবে, যার মধ্যে 2টি হবে সমতল, অর্থাৎ এইভাবে এই যে সমতল, এবং একটি হবে বক্রতল, অর্থাৎ এইভাবে গোল করে পেঁচানো, এটি হবে বক্রতল। এবং এর অন্যান্য বৈশিষ্ট্য হবে সমতলগুলো বৃত্তাকার, এবং বক্রতলগুলো ফাঁপা ও সিলিন্ডারের ন্যায়, এবং জ্যামিতিক আকৃতির নাম হবে বেলন সিলিন্ডার। তারপর এখানে এই যে চিত্র, এই চিত্রটি হচ্ছে বক্স। এটির বাহু হবে 12, কোণ হবে 24, এবং তল হবে 6টি। অর্থাৎ আমরা যেই বাহু পাবো, সেই বাহু 2 দিয়ে গুণ করলে আমরা কোণ পাবো, এবং 2 দিয়ে ভাগ করলে সেটি তল পাবো, এবং প্রতিটি তল আয়তাকার এবং আয়তাকৃত ঘনবস্তু। তারপর ফুটবল, অর্থাৎ এই ফুটবলটি যে বাহু নেই 0, এবং তারপর যে কোণ হবে 0, এবং বক্রতল হবে 1, বৃত্তাকার বক্রতল, এবং এই জ্যামিতিক আকৃতি হবে গোলাকার। তো আইএফপি শিক্ষার্থীরা তোমাদের বোঝাতে পেরেছি। এই যে এখান থেকে নিলাম, তোমরা এগুলো এখানে বসিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এবং আমরা পরবর্তী পর্বে তোমাদের বইয়ের 197 পৃষ্ঠা থেকে আলোচনা করব। এবং যারা
2024 সালে বার্ষিক পরীক্ষার সিলেবাস, নমুনা প্রশ্ন, মানবন্টন এবং নমুনা প্রশ্নের সমাধান এখনও পাওনি, তারা আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারো, অথবা আমি তোমাদের দেখার সুবিধার্থে এই ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে দিব। তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো, অর্থাৎ কোন বিষয়ে কতটুকু পড়তে হবে বা কোন বিষয়ে প্রশ্ন কীরকম হবে সেটি দেখে আসতে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে প্রথম পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেগুলো দেখে আসতে পারো। এবং এই নমুনা প্রশ্নের মতো আমাদের চ্যানেলে সাজেশন আপলোড করা হবে, তোমরা অবশ্যই দেখার অনুরোধ রইল। তো নেক্সট পর্বে আমরা এই 197 পৃষ্ঠা পর্যন্ত থেকে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।